সারাটা দিন প্রাক্তন প্রেমিকের বিয়ের সকল কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন দুমুঠো খাবার নিয়ে রান্নাঘরে খেতে বসলো অনিমা, ঠিক তখনই কেউ একজন তার চুলের মুঠো ধরে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। সাথে সাথে ক্লান্ত শরীরের অসহ্য ব্যথায় কুঁকড়ে উঠল সে। সারাদিনের ক্লান্তি আর তার সাথে দুর্বল শরীরে এতটা আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অবাধ্য নোনা জল। অশ্রুসিক্ত নয়নে সামনের লোকটির দিকে তাকাতে একরাশ ঘৃণে এসে ভর করল তার মন কুঠিরে। কেননা এই সেই ব্যক্তি যার কারণে তার জীবন আজ এমন সংকট মুহূর্তে। হঠাৎ ছিঁড়ে যাওয়া হাতের কবজি ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে চলল সে ব্যক্তিটি। তাতেই যেন বারবার ব্যথায় কুঁকড়ে উঠে অনিমার ক্ষত হওয়া শরীরখানি, কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদোল নেই সামনের ব্যক্তিটি। ঠোঁট চেপে বারবার ব্যথা সয়ে নিচ্ছে সে। আর লোকটি তাকে শক্ত হাতে ধরে নিয়ে চলল সামনের দিকে। পরক্ষণে রক্তচক্ষুণীর সামনে বড়া বিয়ের অনুষ্ঠান লোকসম্মুখে ছুড়ে মারল অনিমাকে। তাতেই যেন হুঁশ ফিরে এলো অনিমার। কেননা এতক্ষণ অসহ্য যন্ত্রণাময় অবস্থা আর এখন ভাবনার মাঝে ছিল বলে পারিপার্শ্বিক কোনো হুঁশ ছিল না তার মাঝে। লোকটি বলে উঠল, কি যেন বলছিলেন মিস্টার খান? আমার দাবাইয়ের সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল? হাসালেন। যেটা শুনেছেন তার পুরোটাই মিথ্যা। ও আইসি, তাহলে সত্যটা কি বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই। কেন সকলে বলাবলি করছে তরুণের সাথে অনিমা নামের মেয়েটার সম্পর্ক ছিল? আরও বাজে কত কি। আফসোস সত্যটা শুনতে চান না। তাহলে শুনুন, এই মেয়েটা আমাদের বাড়ির একজন সার্ভেন্ট মাত্রই, যাদের ঠিকানা বাড়ির রান্নাঘর আর কাজের অন্তরালে। সার্ভেন্ট কথাটা কানে আসতেই দু কদম পিছিয়ে গেল অনিমা। তাকে এত বড় অপমান করলো লোকটি। শব্দটা যত ছোট হোক, গভীরতা ঠিক কতটুকু সেটা হয়তো আন্দাজ করার ক্ষমতা লোকটির নেই বলে তাকে অপমান করলো সে। তার উপর লোকসম্মুখে বড় এই অনুষ্ঠানে তাকে ঠিক কী কারণে এমন অপমান করলো তা বুঝতে পারল না অনিমা। মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। পাশ থেকে কেউ বলে উঠল, তুর্জন এসব কি? মুখ সামলে কথা বলো। ও আমার বোন হয়, আপন না হলে একই রক্তের অংশীদার তোমরা। মা প্লিজ, ভাইয়াকে বলতে দাও। তোমায় ভাইয়া আগেও বলছিলাম এই মা বাপ মরা মেয়েকে বাড়িতে না রাখতে, কিন্তু শুনলে না ভাইয়ার কথা। নিজের মা বাপকে একসাথে খেয়েও মন ভরেনি তার। এখন হলো তো, দুধ দিয়ে কালসাপ এসেছো তোমরা। পাশ থেকে কোনো এক মহিলা বলে উঠল, এ কেমন মেয়ে রে বাবা, যে থালিতে খায় সেই থালিটাই ফুটো করে। আর একজন বলেন, ঠিক বলেছেন আফা, এমন মেয়ে যেন আর কারো ঘরে না হয়। কথা শেষ না হতে অন্য আরেকজন বলে উঠল, মেয়েটার মরে যাওয়া উচিত। শুধু বাড়ির মান সম্মানটা একা নিজেই ডুবিয়ে দিল। বলি, কাজের মেয়ে হয়ে সাহেবের ছেলের সাথে সম্পর্ক করলি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য? এমন হাজারো আপত্তিকর কুৎসিত কথাবার্তা বলছে সকলে। এমন কথাগুলো বারবার ছাড়া করে দিচ্ছে অনিমার নরম কোমল মনটা। আর কালসাপ কথাটা যেন তীরের মতো ভিড়ল অনিমার মনে। যে মেয়েটা সারাদিন অনিমা ছাড়া কিছুই বুঝতো না, সেই এই কয়েকদিন সময়ের ব্যবধানে তাকে কালসাপ বলে লোকসম্মুখে পরিচয় দিচ্ছে। কি আজব তার জীবনটা। কয়েকদিন আগেও যারা আপন ছিল তারাই আজ তাকে পর ভাবছে। কালসাপ সার্ভেন্ট বলে লোকসম্মুখে পরিচয় দিচ্ছে। আপন মানুষের এমন ব্যবহার কখনো আশা করেনি অনিমা। হ্যাঁ, যে ব্যক্তিটি অনিমার সাথে এত রুডভাবে বিহেভ করছিল সেই হলো তার প্রাক্তন প্রেমিক তরুণ ইনকিয়াত চৌধুরীর ছোট ভাই তুর্জন ইনকিয়াত চৌধুরী, যে কিনা সম্পর্কে অনিমার মামাতো ভাই হয়। মাকে বাঁচাতে একটা সময় নিজেই রক্তদান করেছিল সকলের অগোচরে। আর আজ সেই মানুষটির সাথে এমন আচরণ করলো। অপমান করে বিষয়টা করতে সহজ হলেও অনিমার মনে শক্ত দাগ কেটে দিল আজ। যাকে বাঁচতে কত কি করলো, আর সেই আজ ভাবতে পারছে না সে। দৌড়ে চলে এলো সেখান থেকে। নিজ রুমে এসে দরজা বন্ধ করে পাশে হাঁটু গেড়ে বসে পড়ল সে। কি থেকে কি হয়ে গেল। তুরনও আজ তার হয়ে কিছুই বলল না তুর্জনকে, এত অপমান করা সত্ত্বেও। কিন্তু কেন? তুরন তো সেখানেই উপস্থিত ছিল। কেন সে প্রতিবাদ করল না? 3 বছরের প্রেমকে সে চাইলে কি প্রণয়ের রূপ দিতে পারতো না? পারতো না তার ভালোবাসাকে নিজের করে রাখতে? সবটাই কি তাহলে নাটক ছিল? এত ভালোবাসা, এত কেয়ার, কেন এমন করে তার জীবন শেষ করে দিল তার?
কি অপরাধ করেছিল সে? তার মা বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন, এটাই কি তার দোষ? ঘণ্টাখানিক নীরবে অশ্রু বিসর্জন দেবার পর ওয়াশরুমের দিকে ছুটল অনিমা। তাকে দ্রুত ফ্রেশ হতে হবে, কেননা রান্নাঘরের অনেক কাজ এখনো বাকি আছে। কাজগুলো ফেলে রাখলে আর তার বড় মামি হয়তো রেগে যেতে পারেন, তাতে সে তার গায়ে হাত তুলতে দুবার ভাবে না। সাথে অপমান আছেই তো, এছাড়া সে অনিমান মা বাবাকে নিয়েও বাজে কথা বলতে ছাড়ে না, কেননা এই বাড়িতে একমাত্র ছোট মামি আর ছোট মামা ছাড়া সকলের কাছে এখন সে চক্ষুশূল। আগে যে কয়েকজন তাকে দেখতে পারত, তারাও কয়েকদিন ধরে তাকে কোনো না কোনোভাবে অপমান অপদস্থ করে, কথায় কথায় খুঁটা দেয়, যা অনিমা নীরবে সহ্য করে তার একমাত্র ছোট মামি আর মামার দিকে সে। এই মানুষ দুটো না থাকলেও হয়তো তার অস্তিত্ব পাওয়া যেত না, তাই সব কিছু সয়ে নিতে হয়। তার মাঝে হঠাৎ টুন করে মেসেজের আওয়াজ ধ্যান ভাঙল অনিমের। মেসেজটা এসেছে আননোন নম্বর থেকে। মোবাইল হাতে নিয়ে ওপেন করলো মেসেজটা। তাতে স্পষ্ট লেখা আছে, প্রিয় ফুলপরি, কেমন আছো? নিশ্চয়ই ভালো নয়, কেননা কিছুক্ষণ আগে লোকের সম্মুখে অপমান করে তোমায় এই তরুণ ইনকিয়াত চৌধুরী আর তনুজা চৌধুরী। অবশ্যই তারা এর শাস্তি পাবে, কেননা আমার প্রেয়সীকে অপমান করার ফল তাদের ভোগ করতেই হবে। অ্যান্ড ইটস ফাইনাল, অ্যান্ড দে হ্যাভ টু ফুট আপ উইথ ইট। বাই দ্য ওয়ে, আজ সাদা হলদে শাড়িতে বেশ মানিয়েছে তোমায়, কিন্তু একটা জিনিসের বেশ অভাব ছিল, সাদা ফুলের গাজরা খোঁপায় বাঁধলে বেশ মানাতো। এনিওয়েজ, তোমাকে কাছে ফেলে এসবের একদম কমতি রাখবো না প্রেয়সী, ভালোবাসি। এমন মেসেজ পড়ে বেশ অবাক হলো অনিমা। আবার মুখে হাসির রেখাও ফুটে উঠল, আর ভাবতে লাগলো, লোকটা আমায় চিনে, কিন্তু কিভাবে? আবার আমায় অপমান করেছে বলে তাদের শাস্তিও দিবে, তাও আবার যন্ত্রণাদায়ক। মাই গড, কে হতে পারে এই লোক? নিশ্চয় মেয়ে পক্ষের কেউ, কিংবা তার পরিচিত। কিন্তু মেয়ে পক্ষের লোক তো তাকে আজই দেখল, কিন্তু লোকটার সামনে কেন এলো না? কি চায় সে? আমার নম্বর পেল কোথায়? এমন হাজারো উদ্ভট প্রশ্ন খেলে যাচ্ছে তার মনে। সে তার কিছু না ভেবে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে রান্নাঘরে চলে গেল। কি ভেবেছে এই তরুণ ইনকিয়াত চৌধুরী? আমার প্রেয়সীর দিকে তার নজর বরাবরই খারাপ ছিল। এতদিন তরুণকে ভালোবেসেছিল বলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়নি, কিন্তু আর পারলাম না। এই তরুণ ইনকিয়াত চৌধুরী আমার ফুলপুরিকে কষ্ট দিল, বিশ্বাসঘাতকতা করলো আমার ফুলপুরির সাথে। এদের আমি এমন শাস্তি দেব না, তারা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য কাঁদবে। গেট রেডি ফর ইউর পানিশমেন্ট বেব, হা 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 বলে বিকট শব্দ রাগান্বিত কণ্ঠে হাসলো লোকটি, কেননা এই হাসিটা কারো কানে পরিণত হবে। অনিমা ছবি হাতে নিয়ে বলতে শুরু করলো, আই প্রমিস, সকল দুঃখ কষ্টে তোমার ছায়া হব আমি, কোনো কষ্ট যেন ছুতে না পারে তোমায়, সেই ব্যবস্থা করছি প্রিয়সী। খুব শীঘ্রই আপন করে নিব তোমায়, তুমিই একমাত্র এই রুদ্র সাহারিয়ারের রুদ্রের ফুলপুরি। নিস্তব্ধতায় আচ্ছন্ন মধ্য রাতির শহরে কোনো এক দ্বিতল ভবনের এক কোণে ভাবলে ক্ষীণভাবে দূর আকাশপানে চেয়ে আছে অনিমা নামের রমণীটি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগে। এখন হয়তো তার ভালোবাসার মানুষটি অন্য কারোর কোলে মাথা দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করছে। সে ভাবছে আজ সে কারো কাছে ঠাট্টার ফুলঝুরি, আর কারো কাছে খুব কাছের কেউ। তবে এসবের চিন্তা নেই তার। তবুও সে ব্যস্ত তার জীবনের সুখকে ত্যাগ করে দুঃখকে আপন করে নিতে, কারণ জীবন চলার পথে এসবই তার সঙ্গী। তার ভাবনা ভাঙল ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের আঁচড়ে, আর চোখে তাকিয়ে আঁখি নিক্ষেপ করলো সেদিকে। মুহূর্তে আষাঢ়ে কালো মেঘে ছেয়ে গেল তার কোমলমল, কেননা তরুণ এসে দাঁড়িয়েছে পাশে। একদম গা ঘেঁষে তার কাছে থেকে কিছুটা সরে এলো অনিমা, কারণ সে এখন তার নয়, কারণ ব্যক্তিগত সম্পদ। এক সময়কার প্রিয়জন হলো সে এখন প্রয়োজনে মাত্র, আর আজ সে অন্য কারো স্বামী। কথাটা মনে আসতেই মনটা তাচ্ছিল্যের হাসি বলল, জীবনটা কি অদ্ভুত, তাই না তরুণ? হঠাৎ এই কথাটা মনে হলো যে মনে হওয়ারই কথা নয় কি? এই যে আপনি আমার ছিলেন, কিন্তু আজ যাগ্গে আপনার এখন মুনাফুর সাথে থাকার কথা, আপনার অলভাবই হয় আমার। তাছাড়া আজ আপনাদের কাঙ্ক্ষিত বাসর রাত বলে কথা, বলে তাচ্ছিল্যপূর্ণ হাসি উপহার দিল অনিমা। অনি প্লিজ, আমাকে এসব কথা বলো না, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়। এই কথা বলে তরুণ অনিমার দিকে কয়েক পা এগিয়ে যেতেই অনিমা শক্ত কণ্ঠ বলে উঠল, আর এক কদম সামনে এগোবেন না মিস্টার তরুণ ইনকিয়াত চৌধুরী। কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ,
মেয়েরা কি আপনাদের হাতের পুতুল? যেমনটা চাইবেন ঠিক তেমন করেই ইউজ করবেন মেয়েদের। আর কাজ শেষ হলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবেন। এসব অবশ্য আপনারা পারেন। আর বলতে পারো না অনিমা। শক্ত হাতে মুখ চেপে ধরল তরুণ অনিমার। ব্যাস, অনেক বলেছ, আর না। আমি বলি এবার, এই বিয়েতে আমার কোনো কালেই মত ছিল না। আমি এই বিয়েতে রাজি ছিলাম। আমায় জোর করে প্রাণের ভয় দেখিয়ে রাজি করিয়েছিল কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। আর কি যেন বলছিলে? রিয়ার মতন মেয়েকে আপন করতাম? হাউ ফানি! যাকে আমি দু চোখ ভরে ঘৃণা করেছি তারই আপন করে নিব? ব্যাপারটা বেশ ফানি, জোকসের মতন ছিল, তাই না? বলে হনহনিয়ে চলে গেল তরুণ। অনিমা একদিনে সে রইল তরুণে যাওয়ার পথে। ভাবছে কিসের স্বার্থের কথা বলল তরুণ, আর কার প্রাণেরই বা ভয় দেখিয়েছে তাকে? তার জন্য যে 3 বছরের সম্পর্ক 3 সেকেন্ডে শেষ করে দিল সে? না, সে আর ভাববে না। যে তার হয়নি সে তার কখনোই ছিল না। সে শুধু সময়ের মোহ ছিল মাত্র। তাকে যে করেই হোক এসব ভুলতে হবে। তার এখন অনেক পথ চলা বাকি। তাকে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না। এমনিতে বড় মামি আর মামু তাকে পড়ালেখা করতে মানা করেছেন। তার উপর সে যদি তার বাবা মায়ের স্বপ্ন পূরণ না করে, তারাও মরেও শান্তিতে থাকতে পারবে না। আর একটা নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে গেলাম আমি। কিছু নীরব অবিশ্বাস আর কিছু ছাপা দীর্ঘশ্বাসেরও ঝুল। বারান্দায় ছায়ে গাদর মোড়ানো আমি। গ্রিলের ফাঁক গলে উড়ে আসা কুয়াশার ল্যাম্প পোস্টের আলো পড়ে অদ্ভুত অনুভূতির দৃশ্যের নীরব সাক্ষী আমি। ধুয়ের ঠাঁই হয়ে থাকা গাছগুলোর পাতা থেকে টুপ করে ঠিক কয়েক ফোঁটা শিশির বিন্দু ঝরে তার হিসেব করেছি আমি কয়েক ঘন্টায়। আমার চোখের কোণ বেয়ে পড়ে গেছে শুধু 2 ফোঁটা নোনা জল। তবে আমি কাঁদিনি মোটেও, কারণ সাক্ষীদের কোনো আবেগ থাকতে নেই। দূরে আরও একটু দূরে ধীরে বয়ে চলেছে যে নদী, তার বুকে আজ নেই কোনো ঢেউ চলাচল। সেটাও বোধ হয় শুধু আমারই অগোচরে ঘটে চলেছে, নাকি আরও কোথাও কোনো ঝুল বারান্দায় রয়েছে বসে অন্য কোনো এক রমণীয়, সেও হয়তো আমার মতো করেই কোনো নিশুতি রাতের উপন্যাসে নীরব সাক্ষী হয়ে গেল। এই তো আর কিছুক্ষণ বাকি সময়ের। অপূর্ব গগনে উঠে যাবে সেই টুকটুকে লাল সূর্যের রোশনি শেষ হবে। কিন্তু সেই যে কোনো একটা অবিশ্বাস মাখানো দীর্ঘশ্বাস, শিশির বিন্দু ঝরে পড়ে যায় সব কিছু থেকে যাবে আড়ালে। বুকে জমানো ছাইচাপার অনুর্বব জমিনে দীর্ঘশ্বাস ফেলে ছাদ বেয়ে চলে এলো নিজ রুমে, যেখান থেকে শুরু হবে তার আরও একটা তিক্তময় দিন। হয়তো এই বাড়িতে, না হয় অন্য কোনো এক জগতে। কোনো এক রূপসী রমণীর হাস্যোজ্জ্বল ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে তুলেছে রুদ্র। রুমের এমন কোনো জায়গা অবশিষ্ট খালি পড়ে আছে, সে জায়গা প্রিয়সের জন্যই আলাদা এই জগৎ তৈরি করেছে। এখানে একটা ছবির দিকে তাকিয়ে প্রেমময় কণ্ঠে বলে উঠল, তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলো যথেষ্ট নয়। লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে, তবে আমার ক্ষেত্রে এটি কখনো সত্য হতে পারে না। কারণ যতবার আমি তোমায় দেখি ঠিক ততবারই আমি তোমার প্রেমে পড়ে যাই নতুন করে। আমি যদি আমার জীবনের একটি বিশেষ জিনিস তোমাকে দিতে পারতাম, তবে হয়তো আমি তোমাকে আমার চোখের মাধ্যমে আমার হৃদয়টা দেখার ক্ষমতা দিতাম। তবে তুমি বুঝতে পারতে তুমি আমার জন্য ঠিক কতটা স্পেশাল। হঠাৎ কারো উপস্থিতিতে ধ্যান ভাঙল রুদ্রের। বেশ রাগও হলো ওর, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে গেল। পাশ ফিরে দেখলো সার্ভেন্ট এসেছে তাকে ডাকতে। ছোট স্যার, বড় স্যার ডেকেছে আপনাকে, যাও আমি আসছি বলা মাত্রই চলে গেল। রুদ্র পৌভ হাতে কারো কাছে ফোন করছেন। ওপাশে রিসিভ হতে, খবর কি স্যার? সবটা আপনার কথা মতোই হচ্ছে, তবে জাহের আলী আপনার বিরোধিতা করতে চাইছে। আপনাদের কোম্পানির 1/4 মালিকানা আপনার বাবা তাকে দিয়েছিল শুধু তার মেয়ে লিসার সাথে আপনার বিয়ে দিবেন বলে। বাকিটা এখনো জানতে পারিনি। ওকে, আমি কাল আসছি। আর দুর্জনের খবর কি? তার ব্যবস্থা কি আমায় করতে হবে নাকি তোমরা করবে? ড্যামিট, তোমরা কোনো কাজেরই না, সবটা স্টুপিডের দল। স্যার, সবটা হয়ে যাবে কালকের মধ্যেই, যেন দুর্জনকে পায় অ্যাট এনি কস্ট। ওকে স্যার। রাগে ফোন কেটে দিল রুদ্র। সব কটা স্টুপিড। রাগে ফোঁস করতে করতে নিচে নেমে এলো রুদ্র। সামনের করিডোরে বসে আছেন রুদ্রের বাবা ফারদিন শাহরিয়ার, দেশের নামকরা ইন্ডাস্ট্রি, তার উপর শহরের মন্ত্রীও চিনি। তাই তার
পাওয়ার একটু বেশি দেশের আনাচে কানাচে। সামনে রুদ্রকে দেখে একটু নজরে বসলেন, কেননা অন্য সবাইকে তুচ্ছল্য তাচ্ছিল্য করলেও রুদ্রকে জমের মতো ভয় পান তিনি। সেটা অবশ্য তিনি মনে মনে বিশ্বাস করেন। রুদ্রই বলে উঠল, কিছু বলবেন মিস্টার ফারদিন শাহরিয়ার? মুখ সামলে কথা বলো। তোমার বাবা হই আমি। বাবা? সেটার যোগ্যতা আপনার আছে? আমার মাকে আমার থেকে আলাদা করে আবার বাবা অধিকার আদায় করতে আসছেন? ব্যাপারটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল না? যোগ্যতার কথা শুনে মুখটা ফানসো হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। কোন মুখে তিনি রুদ্রকে শাসন করবেন, যেখানে তিনিই সব নষ্টের কাঠ গোড়া? আজ তার কারণে তার ছেলেটা আজ তার এমন আচরণ করে। সবটার যে মূল তিনি নিজেই। প্রসঙ্গ পাল্টেতে বলে উঠলেন, বাই দ্য ওয়ে, কেন ডেকেছেন সেটা বলুন। আফটার অল সময়ের দাম আছে আমার। তোমার বিয়ের ব্যাপারে? হোয়াট? সবটা জানার পরে এমন করার মানে আমি ঠিক বুঝতে পারছি না। নেক্সট টাইমে আমি এই বিষয়ে বলার আগে দুবার ভাববেন। আসি। হনহনিয়ে চলে গেল রুদ্র। রুদ্র রুদ্র শোনো। আহ মাগো! হঠাৎ বাবার কাতর কণ্ঠে শুনে পিছন ফিরতে হাত পা ঠান্ডা হয়ে এলো রুদ্রের। বাবার কাতর কণ্ঠ শুনে ছুটে এলো রুদ্র। তাকে দেখে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় সে, কারণ হাত পা গুলি লেগেছে ফারদিন শাহরিয়ারের। বুলেটটা কাঁধের ঠিক নিচের দিকে আঘাত করে শরীরের এসপার ওসপার হয়ে সামনে রাখা গ্লাস গিয়ে লাগলো। আর অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। ব্যথা চোটে সেন্সলেস হয়ে গেছেন তিনি। রুদ্র খুব দ্রুত হসপিটালে অ্যাডমিট করিয়েছে তার বাবাকে। যতই হোক না কেন সে তার জন্মদাতা পিতা বলে কথা। কেননা শহরের প্রতিটা কোনায় কোনায় এখন পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। খবরটা যেন বাতাসের আগেই সকলের কানে পৌঁছে গেল। মন্ত্রী ফারদিন শাহরিয়ারকে কেউ একজন গুলি করে মারাত্মকভাবে জখম করেছে। হাসপাতালের করিডোরের এক কোণে চেয়ারে মাথা নিচু করে বসে আছে রুদ্র। হঠাৎ কাঁধে কারো হাত পড়তে চমকে উঠল সে। মাথা তুলে সেদিকে তাকাতেই তার মাকে অশ্রুসিক্ত নয়নে দেখতে পেল। মানুষটি আজ বেশ অনেক বছর পর এসেছে রুদ্রের কাছে। রুদ্র তার মাকে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে উঠল। মাম্মা, কোথায় ছিলে তুমি? তুমি কত জায়গায় খুঁজেছি জানো তুমি? আমায় কি তোমার একটিবারও মনে পড়ল না? তোমার ছোট্ট রুদ্রর কথা কি তোমার মনে নেই? বাবাটা, আমি ছিলাম কোনো এক জায়গায়। তোমার বাবার খবরটা শুনে না এসে পারলাম না। হাজার হোক আমার স্বামী হনুনি, একটা অধিকার তো আছে তার প্রতি, তাই না? অধিকারের কথা কানে আসতে রুদ্র তার মায়ের কাছ থেকে ছিটকে দূরে সরে আসলো। তার রুদ্রের কথা একটিবারও মনে পড়ল না। দীর্ঘ 13 বছর পরে সে তার স্বামীকেই দেখতে এলেন তিনি। জন্মদাত্রী মা হয়েও কেমনি ছেলের কথা মনে রাখলেন না হাফসা বেগম? কি দোষ করেছিল সেদিন সে, যার কারণে তিনি তাদের ছেড়ে চলে এলেন? যার নিমিত্তে তাদের বাবা ছেলের সম্পর্ক এত তিক্তময় হলো? কই, সে তো এখানে আসার পর রুদ্রের কথা একবারও জিজ্ঞেস করল না। জন্ম দেওয়ার পর কি সব কিছু থেকে দায়মুক্তি হয়ে গেলেন তিনি? এতে কি রুদ্রের অধিকার ছিল না? আকাশ সমান অভিমানী অশ্রুসিক্ত নয়নে সেই স্থান ত্যাগ করল সে। কি অধিকার নিয়ে তাকে আবার মা বলে ডাকবে? রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে, যেখানে ডাক্তার অপারেশন করে বেরোলো সবেমাত্র। তাদের কাছে আসতে, মিস্টার রুদ্র, ডোন্ট প্যানিক, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সো ইট মে টেক টাইম ফর রিগেইন হিজ সেন্স। থ্যাঙ্কস ডক্টর। হ্যাঁ, একটু আমার নাম চেম্বারে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে আপনাকে। তারা দুজনেই চেম্বারে গিয়ে বসলো। আপনাকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিব বলেই এখানে ডেকে আনলাম। মিস্টার ফাউন্ড আউট অফ ডেঞ্জার হলেও আরেকটা কথা, ওনার শরীরে স্লো পয়জন অ্যান্ড 3টে বুলেট পাওয়া গেছে, 2টো হাতের একদম উপরে এবং একটা ডান পাশের বুকে। স্লো পয়জন ঠিক 1.5 ঘন্টা আগে ফুস করা হয়েছে, যেটা আস্তে আস্তে ওনার শরীরে নিস্তেজ করে দিতে দিতে একেবারে নিঃশেষ করে দিবে। হোয়াট, কি বলছেন এসব? কিন্তু ওনাকে এই স্লো পয়জন দিবে কে? আমারও ঠিক একই প্রশ্ন। এত সিকিউরিটি থাকার মাঝে এসব সত্যি আনবিলিভেবল। আমার মনে হয় এসব আপনার আপন কোনো মানুষের কাজ। না হলে এসব কাজ যেন বিড়ালের গলায় কাটা বাঁধার মতন মনে হচ্ছে। থ্যাঙ্কস ডক্টর, আমি সঠিক তথ্য দেওয়ার জন্য। ইটস মাই ডিউটি ম্যান, টেক কেয়ার। রুদ্র বাইরে চলে এলো। কোথাও তার মাকে দেখতে পেল না, আর দেখতে চাইও না। তার খবর রাখে না
তার খবর সে নিয়ে বা কী করবে? যখন আপন রক্তকে দূরে সরিয়ে দিয়ে দীর্ঘ 13 বছর কাটাতে পারে, তাহলে সে কেন পারবে না সারা জীবন কাটাতে? দীর্ঘশ্বাস পেলে সামনের দিকে এগোতে ফোনটা বেজে উঠল। কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে খবর এলো, স্যার কাজ হয়ে গেছে। আপনার বাবার ক্ষতি করতে চাওয়া ব্যক্তিটির খবর কিছু পেলেও সেটা ভুয়া মনে হচ্ছে। তবে তুর্জন ইঙ্কিয়া চৌধুরীকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। গুড, ওকে কয়েকটা দিন অনাহারে রাখুন। এখন যেহেতু শীতের মৌসুম, প্রতিটা কাপড় খুলে বস্ত্রবিহীন শরীরে বেঁধে রাখো। কিন্তু স্যার, তোমাকে অর্ডার করেছি, সো ডু ইয়োর জব। ওকে স্যার। ফোন কেটে দিল রুদ্র। রাগে থরথর করে কাঁপছে সে। তুর্জন ইঙ্কিয়া চৌধুরী, হা, এবার বুঝবি রুদ্র শাহরিয়ার কী জিনিস। আমার পার্সোনাল প্রপার্টিতে হাত দিয়েছিস না তুই? তোর সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দিব আমি। আগে কয়েকদিন শীতের আমেজ উপভোগ করে নি। ফোন পকেটে রেখে চলে গেল তার বাবার কেবিনে। চৌধুরী বাড়িতে সকলের মুখ কালো করে বসে রয়েছে। সকলের চোখে মুখে শোকের ছায়া, অনিময় আতঙ্কে রয়েছে। কী কারণে তুর্জন অপহরণ হয়েছে সেটা বুঝতে পারছে না সেও। কি হয়ে গেল তুর্জনের? বউভাতের রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুর্জনকে। বাড়ির মেজো ছেলে হঠাৎ এমন করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার যেন কেউই মেনে নিতে পারছে না। যে ছেলে কোথাও যাওয়ার আগে তার মায়ের কান জ্বালাফালা করে দিত, সেই ছেলে আজ 2 দিন ধরে নিখোঁজ। বিষয়টা একটু বেশি রহস্যময় লাগছে তুর্জন তরুণের বাবা ইঙ্কিয়াত আনাস চৌধুরীর কাছে। শিল্পপতি বলে শত্রুর অভাব নেই তাদের, কিন্তু করলো কে এসব? হঠাৎ কল আসলো তুরানের মোবাইল নিয়ে একপাশে চলে এলো সে। একটু টুকরো আগ্রহ নিয়ে সকলে সেদিকে রইল যেন কোনো খবর পাওয়ার আশায়। কিন্তু সকলের আশায় এক বালতি পানি ঢেলে দিল তুরুন। এসে অসহায় কণ্ঠে বলল, থেকে টিউন সেট করে কল দিয়েছে, তাই কেটে দিছে। এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই বিপদের সময় টিউন সেট করতে। যাও, কোনো খবর পাও কিনা দেখো। আর সকলে শোনো, বাড়ির ছেলে মেয়েদের কয়েকদিন বাড়ির বাইরে যেতে দিও না। পরিস্থিতি আমার ভালো ঠেকছে না। আমার তুর্জনের কি হবে? আজ 2 দিন ছেলেটার কোনো খবর নেই। আমার মনে হয় এসব আপনার বোনের মেয়ের কাজ। ওই দিন সবার সামনে ভুল করেছিল বলে ওরে কিডন্যাপ করাইছে বলেন একা কান্না জুড়ে দিলেন তুরানের মা কলি চৌধুরী। শাট আপ কলি ভাবি, কি পেয়েছো কি তোমরা? তোমার বড় ছেলের বিয়েতে নিয়ে অনেক চরিত্রে কালি লাগাতে, আর আজ নিজের ছেলের নিরুদ্দেশ হয়েছে বলে সেটাও ওর নাম দিবে? কি ক্ষতি করেছিল অনি তোমাদের? বাড়িতে কত দোষ হয়, সবটাই কি অনির নামে দিবে তুমি? ব্যাস, অনেক হয়েছে। এর একটা হিত বিহিত করতেই হবে এই বাড়িতে, না হলে কেউই এখনো ন্যায় বিচার পাবে না। অনিমা চোখ বেয়ে দুফোঁটার নোনা জল গড়িয়ে পড়লে। এই 2জন মানুষই তাকে এত ভালোবাসে, কিন্তু তাকে থাকতে হবে মা বাবার স্বপ্ন পূরণের জন্য হলে। সে এবার অবাক হলো তার বড় মামা ইঙ্কিয়াত আনাস চৌধুরীর কথায়। সে আজ তার হয়ে কথা বলল। আহা না, থামো তোমরা। আর কলি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? কোথায় কি বলতে হয় সেটা এখনো জানো না তুমি? অনেক মেয়ে মানুষ, তার এতটা সাহস নেই যে ডিরেক্ট তুর্জনকে কিডন্যাপ করে। এমন করবে না, সেটা বিশ্বাস। এটা এমন কেউ করেছে যার হুদিস আমরা কখনো পাই কিনা সন্দেহ। তাহলে কি করবো বাবা? তুর্জনকে তো আমাদের খুঁজে বের করতে হবে। ডিসি মামুনকে কল করে এখানে আসতে বলো ইমিডিয়েটলি। এখন আমরা ওনার সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। ওকে, সবাই এখানে বসে থাকলে কি হবে? সবটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। যাও, সকালে নিজেদের কাজ করো গিয়ে। আনাস চৌধুরীর কথায় যে যার কাজে গেল। অনিমাও চলে গেল রান্নাঘরে। তার এখনো অনেক কাজ করা বাকি। এসব ভাবলে হবে না তার, তাই কাজে মন দিল সে। কিন্তু ফোনে মেসেজের শব্দে চোখ ঘুরল সেদিকে। মেসেজ ওপেন করতে বড় ধরনের একটা শখ হলো সে। কি দেখছে এটা সে? ভয়ে অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠল তার। ভয়ের তার বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। প্রিয় ফুলফুরি, কেমন আছো? ভালো আছো কিংবা খারাপ? খারাপ থাকারই কথা, কেননা চৌধুরী বাড়ির মেজে ছেলে নিখোঁজ বলে। যাই হোক, সেটা আমিই করলাম। কেন জানো? তাকে আমার প্রেয়সী ফুলফুরিকে অসম্মান করার সাহস কে দিল সেটা জানতে। তার বুঝাতে হবে আমার ফুলফুরির দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব কত নিষ্ঠুরতার সাথে। কাজ। অনিমা মেহরুবা ইজ মাই পার্সোনাল প্রপার্টি, শি ইজ মাই অনলি মাইন। ওয়ার্নিং দিয়ে সে বাড়িতে প্রবেশ করবে। আই সি ইউ সোন ডিয়ার ফুলপুরি। মেসেজ পড়া শেষে চোখ তুলবে এমন সময় কেউ একজন এসে ফোনটা হাত থেকে নিয়ে নিল তার। সে তাকাতে আরেক দফা ভয় ফেলে। তাহলে কি সবাই আবারও তাকে ভুল বুঝবে? ছোট মামা মামিও কি তাকে ভুল বুঝবে তাহলে?
ভয়ার্ত চোখে সামনের মানুষটির দিকে তাকালো অনিমা। ভয়ে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার, কারণ সামনে তার বড় মামি কলি বেগম রক্তচক্ষু নিয়ে রাগান্বিত হয়ে রয়েছেন। কেননা মুহূর্তে যেন ঝড় বেয়ে দিতে পারেন অনিমার উপর। এ বাড়িতে সবচেয়ে বেশি ভয়ানক ব্যক্তি তারও কেউ থাকলে সে একমাত্র এই কলি বেগম। যে কোনো কিছুকে তিল থেকে তাল বানিয়ে ছাড়তে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না কিছুতে। তার এই ভাবনার মাঝে ছেদ পড়ল যখন তার বড় মামি ফোনটা চেয়ারে টাস করে রেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে মোবাইল চালানো হচ্ছে তাই না নবাবজাদি? ঘরের কাজগুলো কে করবে শুনি? তোর মরা মা? সে তো গত হয়েছে, তাও আমাদের ঘাড়ে তোরে চেপে দিয়ে। মায়ের সম্পর্কে কটুক্তি শুনে গিনায় দুফোঁটা অবাধ্য জল বেয়ে গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল অনিমা। তাকে গালি দিক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তার কথায় কথায় তার মাকে কেন টেনে আনে এই মহিলা, সেটা বুঝে না অনিমা। তাদের কোন ধানে যে তার মা মই দিয়েছিল সেটা জানে না। অনিমাকে ভাবান্তর হতে দেখে কলি বেগম আবারও তেড়া কণ্ঠে বলে উঠলেন, দুপুরের আগে কাজ সবটুকু যেন শেষ হয়, না হলে আজ তো দুপুরের খাওয়া বন্ধ করে দিলাম। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো তরুণের সদ্য বিবাহিত স্ত্রী ফারিহা। সে এসে দেখল তরুণের মা অনিমাকে যা নয় তা বলে গালি দিচ্ছে। তাছে তাসফির ভীষণ খারাপ লাগলো। এই বাড়িতে আসার পর থেকে সে দেখেই ছিল কীভাবে অনিমাকে তার শ্বশুর শাশুড়ি আর দেবর ও তরুণের চাচাতো বোন তুমি মিলে হেনস্থা করে। তাতে তার বেশ মায়া লাগে অনিমার প্রতি। সেও যে জেনেছিল তার স্বামীর সাথে অনিমার সম্পর্ক ছিল, তাতে তার কিছুই যায় আসে না, কারণ এমন সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। যাই হোক, সে বুঝতে পারছে এখন তার শাশুড়িকে কিছু একটা বলে না থামানো তিনি অনিমার গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন। তাই ফারিহা বলে উঠল, মা আপনার বাবা ডাকছে, আপনি বরং ওদিকটাই যান, আমি দেখছি এখানে। কলি বেগম তাকিয়ে দেখলো তার ছেলের বউ সামনে দাঁড়িয়ে, তাই সে চুপ হয়ে গেলাম আমি বলে মুখ বেঁকিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো সে। আচ্ছা, ছোট্ট স্বরে জবাব দিল অনিমা। এ আবার নতুন কি? প্রতিদিনে তো এমন কটু কথা শুনতে হয় তার। তাই সরে গেছে, কিন্তু মনকে সান্ত্বনা দিল যে অল্পের জন্য সে বেঁচে গেল, না হলে বাড়িতে এতক্ষণে কালবৈশাখীর তুফান বয়ে যেত। ফারিহা অনিমার কাছে গিয়ে তার থুতনি ধরে মাথাটা উপরে তুলে বলল, অনু পাখির কি মন খারাপ? না ফারু পাখি, আমি ওকে। নিম্নস্বরে উত্তর দিল অনিমা। বিয়ের পর থেকেই অনিমার প্রতি যত্নশীল ফারিহা। সে আদর করেও অনু পাখি বলে ডাকে অনিমাকে, কারণ অনিমা তার সে বছরখানেক ছোট বলে। তাহলে মাথা নিচু করে আসা যায়, ফারু পাখি বলা যাবে নাকি? আসলে মামকে নিয়ে কিছু বললে অনিমার কথা কেড়ে নিয়ে ফারিহা বলে উঠল, শোনো বনুজ, এই নিয়ে মন খারাপ করবে না একদম। তোমাকে যে বড় হতে হবে, তোমাকে এমন কথা বলে অনেকে তোমার মনোবল ভেঙে দিতে চাইবে, আর তোমায় কিন্তু এসব কথাতেই আপন সঙ্গী হিসেবে নিতে হবে, তবেই না তুমি সাকসেস হবে। কি মানবে তোমার আপুর কথা? আর শোনো, তুমি যেহেতু আমার ছোট, তাই বলি তোমাকে আমি তুই বলেই ডাকবো, রাগ করবা তুমি? না ফারু পাখি, তুমি আমার একমাত্র আপুই, তাই তুমি আমাকে তুই বলেই ডাকবে, তাতে আমি রাগ করব? প্রশ্নই আসে না বলে মন বোলানো মুচকি হাসি দিল। ফারিহা একদিনই অনিমার হাসিটার দিকে তাকিয়ে রইল। অনিমা ফারিহাকে ধাক্কা দিয়ে ধ্যান ভাঙালো। আপুই কি দেখছো অমন করে? তোর মিষ্টি হাসিটা। সত্যি আমি মেয়ে হয়ে কিন্তু এখনই হাসির প্রেমে পড়ে গেলাম যে। ভ্রু নাচিয়ে কথাটা বলতে লজ্জায় লাল হয়ে গেল অনিমার মুখ। সে দেখ আপুই, তুমিও না, লজ্জা পেতে হবে না তো। চল কাজটা সেরে নিই দুইজনে একসাথে, বলে অনিমাকে সাহায্যের জন্য কাজে হাত লাগিয়ে দিল। আপুই আমি পারবো, তুমি বরং। ফারিহা অনিমার কথায় রেগে গেল। খানিক রেগে উত্তর দিল, অনু নো এক্সকিউজ, আমি আজ থেকে তোর কাজে কাজ করব, আর বোন হয়ে বোন কাজে হেল্প করলে দোষের কিছু না। নেক্সট টাইম এমন কথা কখনো বলবি না, ওকে? অনিমা ফারিহার কথার প্রত্যুত্তর মাথাটা উপর নিচ করল, যার মানে সে আর কিছু বলবে না। ফারিহা মুচকি হেসে কাজে মন দিল। বলো কি কারণে আমার ফুলফুরিকে এতটা অপমান করেছিলে সেদিন তোর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে? আনসার মি ড্যামিট। আসলে আমি সাইনি পরিস্থিতি এমন ছিল বলে করেছি, আর ওকে আমি আমার ভাইয়ের সাথে দেখতে পারতাম না আমি। হয় কি ক্ষতি করেছিল সে তোর? বলে মুখ বরাবর একটা ফাঞ্চ করলো রুদ্র। বলছি আসলে আমি অনিমাকে পছন্দ করতাম, তাই। তাচ্ছিল্যের হাসি হাসলো রুদ্র। পছন্দ করতে? তাহলে অপমান করলি কেন? বলে নন স্টপ মারা শুরু করে দিল।
এমনভাবে মারছে যে সে প্রত্যুত্তরে গগনবিদারী চিৎকার করে বলছে। আবারও বলে উঠল, তোকে আজ জানে মারলাম না, তোকে আরও একটা সুযোগ দিলাম। ফুলফুরির দিকে তাকাতে 100 বার ভাববি, শি ইজ অনলি মাইন, গট ইট। অবশেষে বেশ কিছুক্ষণ পর থামল রুদ্র। তর্জনের শরীর অসাড় হয়ে এলো। শরীরের প্রতিটা কোণা থেকে রক্ত ঝরে পড়ছে। এমন রক্তাক্ত অবস্থা করেছে যে তাকে চেনাই যাচ্ছে না সহজে। রুদ্র তার গার্ডসদের অর্ডার দিল মধ্যরাতে এই জানোয়ারটাকে ইনকিয়াত ফ্যানেসের সামনে ফেলে আসতে। এই অবস্থাতে উত্তর দেওয়ার আগে কটকট করে রুম থেকে বেরিয়ে গেল সে। ফুলপুরি, এমন একটা সময় আসপন যখন তোমাকে কেউ কিছু বলার আগে 10 বার ভাববে। সেটা খুব শীঘ্রই হবে, কজ তুমি এখন থেকে রুদ্র শাহরিয়ারের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছ। আপন মনে বলে উঠল রুদ্র। সে দ্রুত তার বাবার রুমে চলে গেল। তার বাবা ফারদিন শাহরিয়ার এখন বেশ সুস্থ আছেন। তার শরীরের বিষের প্রভাব কাটিয়ে হালকা রেসপন্স করা শুরু করেছে। তার বাবার রুমে এসে দেখলো তার বাবা বিছানায় হেলান দিয়ে বসেছেন। সে তার বাবার রুমে নক করলো, বাবাই আসবো? অনেকদিন পর ছেলের মুখ থেকে বাবাই ডাকটা শুনে খুশিতে কেঁদে দিলেন ফারদিন শাহরিয়ার। সেই 13 বছর পর আবারও বাবা বলে ডাকলো রুদ্র। তিনি দ্রুত রুদ্রকে মাথা ভিতরে আসার অনুমতি দিলেন। রুদ্র এসে তার বাবার পাশে বসলো। তারপর হাতে থাকা খাবারের প্লেটটা তার বাবার সামনে রেখে এক লোকমা এগিয়ে দিল। খাবার শেষ করে সার্ভেন্টদের না ডাকিয়ে রুদ্র সবটা পরিষ্কার করে এসে বসলো তার বাবার পাশে। তার বাবার হাতে হাত রেখে বলল, বাবাই, আই এম রিয়েলি সরি। আসলে এতদিন ভুলটা জেনে তোমায় দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ থেকে কখনোই এমন হবে না বাবা, আই প্রমিস বাবাই। ফারদিন শাহরিয়ার নিজের ছেলের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠলেন, আই নো মাই সান, আমি জানি তুমি ঠিকই একদিন তোমার ভুলটা বুঝতে পারবে। আমি জানি না কে তোমার মনে আমার সম্পর্কে এতটা মিথ্যে বিষ দিয়েছিল, তবে যাই হোক, সে কখনো শান্তিতে থাকতে পারবে না। বাই দ্য ওয়ে, আজ আমি অনেক খুশি। আমিও বাবাই। তবে আমার কানে মিথ্যে বিষ ডালা অপরাধীকে তুমি জানো কি? জানলে হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবা না। তার আগেই নিজেকে শক্ত করে নেয়। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কে সেই ব্যক্তি যে তার সম্পর্কে তার ছেলেকে ভুল বুঝিয়েছিল? তাকে জানতে হবে। তাই সে নিজেকে সামলে শক্ত করল, যেন সেই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা যায়। বলেই উঠল, বল রুদ্র, আমি জানতে চাই কে সেই কালফিট। রুদ্র যার নাম উচ্চারণ করলো, তাতেই যেন সেই মানুষটির উপর থাকা বিশ্বাসের কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। তিনি ভাবতেই পারেননি এমন একটা কাজ কেউ করবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।